এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আমরা আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ মাইনর এর বাংলা বিষয়ের প্রথম সেমেস্টারের সাহিত্যের সংরূপ বিষয়ে এই ভিডিও প্রস্তুত করতে চলেছি। এই ভিডিওয় রয়েছে বাংলার যে ফার্স্ট সেমেস্টার তার যে সাহিত্যের সংরূপ, তার আবার বিশেষ অংশ হলো নাটক। এ প্রসঙ্গে আরও জানানো যায় যে এই নাটক নিয়ে আরেকটি ভিডিও ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে, যেটিতে নাটকের সার্বিক আলোচনা হয়েছে। আজ আমরা এই নাটক বিষয়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমস্ত নাটকগুলো কি কি তার একটি ধারণা আমাদের প্রস্তুত করতে হবে। তারপর হচ্ছে যে নাটককে আমরা মিশ্র শিল্প বলেছি কেন, দ্বিতীয়ত হলো এটি, তৃতীয় বিষয়টি হয়েছে যে প্রত্যেকটি নাটক সম্পর্কে প্রশ্ন এবং উত্তরের নমুনা তৈরি করা। সুতরাং আমরা সাহিত্যের সংরূপের নাট্য বিষয়টি আজকে দ্বিতীয় পর্ব শুরু করছি। না, প্রথমেই আসে নাটক কাকে বলে। এ নিয়ে আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এবং এর সঙ্গে সঙ্গে আরও দুটি বিষয় আলোচিত হয়েছে, প্রশ্নও দেওয়া হয়েছে, উত্তর দেওয়া হয়েছে। সেটি হচ্ছে ট্র্যাজেডি এবং কমেডি। এই ট্র্যাজেডি কমেডির পরবর্তীকালে যে বিষয়গুলি এখন রয়েছে সেগুলি এই রকম হবে। প্রথমেই আসবে অতিনাটক, যাকে বলে মেলোড্রামা। এই মেলোড্রামা কাকে বলে এবং মেলোড্রামার যে রূপ সেটি কেমন, সে বিষয়ে আমরা কয়েকটি প্রশ্ন এখানে রাখতে পারি। মেলোড্রামা বলতে বলে বাংলাতে অতিনাটক, অর্থাৎ যেখানে নাট্যকারের হয়তো উদ্দেশ্য থাকে ট্র্যাজেডি নাটক তৈরি করার, কিন্তু সেটির অতিশয়োক্তি করার ফলে বা কাব্যের যেমন অতিশয়োক্তি বিষয়ে যে অলঙ্কারটি রয়েছে সেই জায়গাতে উপনীত হয়ে যায়। ফলে নাটকের যে বিশেষ করে ট্র্যাজেডি নাটকের যে দৃঢ়তা, তার যে ঐক্য, সেটা বিনষ্ট হয়। এ প্রসঙ্গে আমরা বাংলা সাহিত্যের বা বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে মেলোড্রামার বা একবারে প্রকৃষ্ট নমুনা হলো নীলদর্পণ। নীলদর্পণ নাটকে নাট্যকার দীনবন্ধু মিত্র চেয়েছিলেন যে বাংলার যে ব্যাপক আন্দোলন নীল চাষিদের এবং নীলকরদের বিরুদ্ধে যে তাদের যে সোচ্চার হওয়া, তাকে নিয়ে এই নাটকটা তিনি তৈরি করেছেন। কিন্তু এই নাটকের চরিত্র, নাটকের বিষয়, নাটকের গাম্ভীর্য, নাটকের ঐক্য সব থাকলেও বেশ কতগুলি ঘটনা এই নাটকটিকে কিন্তু ট্র্যাজেডি নাটকের থেকে অনেকটা মেলোড্রামা বা অতিশয়োক্তিপূর্ণ নাটক বলে আমাদের মনে করিয়ে দেয়। সুতরাং আমাদের বাংলা সাহিত্যে যে প্রশ্ন আসে যে মেলোড্রামা কি বা তার বাংলা অনুবাদ কি হবে, মেলোড্রামার অতিনাটক, এবং একটি অতিনাটকের নাম লেখো। সে অতিনাটকের নাম আমরা লিখব যে নীলদর্পণ। এখানে কি হয়েছে, পিপি রোগ এবং ডব্লিউ উড তাদের যে অত্যাচার, সেই অত্যাচার একটা সময়ে গিয়ে কি হলো না, একটা দুটো পরিবারের মধ্যে গিয়ে পড়লো, একটা বিন্দু মাধবদের পরিবারে আর একটা রায়চরণ সাধুচরণদের পরিবারে। দেখা গেল যে দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে যেখানে ক্ষেত্রমণির সঙ্গে তার যে ভয়ঙ্কর যে সংযোগটি, সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে ট্র্যাজেডির উপাদান ছিল। কিন্তু যারা এই নাটকের প্রধান পরিচালক অর্থাৎ বিন্দু মাধব এবং নবীন মাধবদের পরিবার,
তাদের ঘরে একের পর এক মৃত্যু ঘনিয়ে এলো। তার বাবা এবং তার সঙ্গে এখানে ক্ষেত্রমণির মৃত্যু এবং বহু মৃত্যু এমনভাবে সেখানে এসেছে, সেই নাটকের যে গ্রিক নাটক বা যে ইংল্যান্ডীয় যে শেক্সপিয়ারীয় নাটকের যে ট্র্যাজেডির যে দৃঢ়তা সেটা কিন্তু নষ্ট হয়েছে। সুতরাং আমরা মেলোড্রামা বিষয়ে এই রকম আমরা উদাহরণ দিতেই পারি। এর সঙ্গে আমরা আরও কিছু মেলোড্রামার প্রশ্ন আমরা এখানে রাখি এইভাবে, যেমন মেলোড্রামা শব্দের অর্থ কী? মেলোড্রামা শব্দের অর্থ হচ্ছে, মেলোড্রামা এই হলো গীতাভিনয়, এরকমভাবেও আমরা এর শব্দের অর্থ করতে পারি। মেলোড্রামার বৈশিষ্ট্য এবার দেখতে হবে। মেলোড্রামার বৈশিষ্ট্য কি কি? যেহেতু 2 নম্বরের প্রশ্ন থাকে, সেখানে আমাদের মেলোড্রামার বৈশিষ্ট্য বলতে হবে এইভাবে। এখানে একটা অতিরঞ্জন থাকে। 2 নম্বর এখানে অঙ্গভঙ্গি থেকে শুরু করে চরিত্রের যে আচার আচরণ, তার মধ্যে অতিরিক্ত বিষয়টি বোঝা যায়। এছাড়া থাকে চরিত্রগুলির যে সংস্থাপন, মানে নাটক মানে যে 4টে বিষয়, স্থান, কাল, পাত্র এবং তাদের মধ্যে যে ঐক্য, এই বিষয়গুলোর মধ্যেই অতিনাটকীয়তার যে বিষয়টি সেটা কিন্তু লুকিয়ে থাকবে। এটাই হচ্ছে মেলোড্রামার বৈশিষ্ট্য। এবার এই মেলোড্রামার কে যদি আমরা বড় প্রশ্নের মধ্যে দেওয়া যায়, যে এটি একটি 10 নম্বরের প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্ন দেয়, তাহলে তখন মেলোড্রামা সম্পর্কে একটা বিস্তৃত আলোচনা করতে হবে। সেখানে লিখতে হবে মেলোড্রামা কাকে বলে, এর প্রতিশব্দ কী, মেলোড্রামার বৈশিষ্ট্য কী, মেলোড্রামার উদাহরণ কী, এরমভাবে আমরা আলোচনা করে যাব। এছাড়াও দীনবন্ধু মিত্র ছাড়া বাংলা সাহিত্যে আরও 2-1টি মেলোড্রামার নাম উল্লেখ করো। যেমন আমরা আগের দিনেরও আলোচনা করেছিলাম যে বাংলা নাটকের যে সূত্রপাত মধুসূদনের হাতে হয়েছিল, তিনি কিন্তু বিবাহ বণিক নামগুলোর মধ্যে দিয়েও তার বোঝা যায় যে একজন বিয়ে করে যাচ্ছে অজস্র, এবং বিশেষ করে ছোট মেয়েটি যখন তার মাকে বলে একসঙ্গে 4 মেয়ের বিয়ে হচ্ছে, যে মা তোর বিয়ে হবে না। তাই এই যে বিষয়গুলোর মধ্যে রয়েছে মেলোড্রামাটিক বিষয়। এছাড়াও প্রথম যে বাংলা নাটকের, যাকে আমরা ট্র্যাজেডি নাটক বলি, প্রথম বাংলা ট্র্যাজেডি নাটক সেটা হচ্ছে কীর্তিবিলাস। সে কীর্তিবিলাসের মধ্যেও কিন্তু এই ট্র্যাজেডি এই অতিনাটকের বিষয়টি রয়েছে। এছাড়াও দীনবন্ধু মিত্রের সধবার একাদশী, তুলসী লাহিড়ী ছেঁড়াতার এবং পাশ্চাত্য রীতির একটি উদাহরণ দাও মেলোড্রামার, তখন আমরা বলবো ইবসেনের দ্য ডলস হাউস। এইভাবে আমরা অতিনাটক সম্পর্কে কতগুলি প্রশ্ন এবং তার উত্তর করলাম। এবার আসবে সামাজিক নাটক। তাকে প্রশ্ন আসবে, সামাজিক নাটক কাকে বলে? সামাজিক নাটক বলবে কাকে না, যে নাটকের বিষয়বস্তু হচ্ছে সমাজকে নিয়ে তৈরি হয়েছে, এবং সেখানে বলবে যে এই নাটকের কতগুলো বৈশিষ্ট্য লেখো। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা কতগুলো বৈশিষ্ট্য এইভাবে দিতে পারি যে, যেমন এখানে থাকছে সমাজের সাধারণ মানুষের উঠে আসা চরিত্র হিসাবে, সেখানকার সমস্যা, তারপর হচ্ছে সেখানে মানুষের সুখ দুঃখ, তাদের যে আশা ভরসা, এবং বিশেষ করে এই নাটকে থাকবে কি হাস্যরস। সামাজিক নাটকে হাস্যরস এবং তার সঙ্গে থাকছে করুণ রস। এবার এই নাটকের মধ্যে আমরা সামাজিক নাটকের মধ্যে যদি কতগুলো বিষয় আমরা উল্লেখ করি যে সামাজিক নাটকের উদাহরণ দাও, তাহলে প্রথমেই গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকের কথা উদাহরণ দিতে হয়। প্রফুল্ল নাটক, অবনাটক, চক্ষুদান, এছাড়াও আছে মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও, একেই কি বলে সভ্যতা, সধবার একাদশী, জামাই বাড়ি, এগুলোকেও কিন্তু সামাজিক নাটক বলা হয়, যদিও এগুলো প্রহসনের মধ্যেই পড়ে, প্রহসনের মধ্যেও এটি আলোচিত হয়। এরপর আসবে ঐতিহাসিক নাটক। ঐতিহাসিক নাটক কাকে বলে? অর্থাৎ ইতিহাসকে নিয়ে এই নাটক রচনা হয়, যেটি আগের ভিডিওতেও বলা হয়েছে। অর্থাৎ ইতিহাস কিন্তু এখানে ইতিহাসের প্রতিপাদ্য বিষয়টি মূল নয়, ইতিহাসের রসকে গ্রহণ করে তাকে কিন্তু নাটকের মাধ্যমে উপস্থাপিত করা। সেক্ষেত্রে আমাদের কৃষ্ণকুমারী, মধুসূদন দত্তের, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের চিতোর আক্রমণ, গিরিশচন্দ্র ঘোষের সিরাজউদ্দৌলা,
দ্বিজেন্দ্রলাল রায়ের দুর্গাদাস, নূরজাহান, মেবার পতন, শাহজাহান এবং আধুনিককালের বহু নাটক এখানে উদাহরণ দেওয়া যেতে পারে। এই যে ঐতিহাসিক নাটক, এই ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্য কী? ঐতিহাসিক নাটকের বিষয় হচ্ছে, বৈশিষ্ট্য বলা যেতে পারে যে এখানে ইতিহাস প্রসিদ্ধ চরিত্র এবং ইতিহাস প্রসিদ্ধ ঘটনা এই নাটকে কিন্তু আসবে এবং তাকে কিন্তু নাট্যকার নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। যেমন সিরাজউদ্দৌলার যে নাট্যকার এখানে রয়েছে গিরিশচন্দ্র ঘোষ, তিনি কিন্তু এই নাটকের বিষয়বস্তু কিন্তু ওই 1757 সালের পলাশির যুদ্ধের কথা বলেননি। তিনি এখানে বলেছেন যে 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন, তার বিরুদ্ধে সকল ধর্ম বর্ণের যে ভারতীয়দের মধ্যে যে ঐক্য, সেটা প্রতিষ্ঠা ছিল তার উদ্দেশ্য। এইভাবে আমরা ঐতিহাসিক নাটকের কথা আলোচনা করব এবং তার সঙ্গে তার উদাহরণ দিয়ে যাব। এই ঐতিহাসিক নাটকের পরে যে নাটক বিষয় নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে পৌরাণিক নাটক। তাহলে সেই একই ধরনের ছকে বাঁধা প্রশ্ন হবে, পৌরাণিক নাটক কাকে বলে? এবং সেই পৌরাণিক নাটকের ব্যাপারটা হচ্ছে যেমন সামাজিক নাটক সমাজের বিষয় ছিল, ঐতিহাসিক নাটক যেমন ইতিহাসের বিষয় বা ইতিহাসের প্রসিদ্ধ ঘটনা বা চরিত্র নিয়ে, ঠিক তেমনই পৌরাণিক নাটক হচ্ছে পুরাণ কেন্দ্রিক। পুরাণ বলতে আমাদের অষ্টাদশ পুরাণ, তার সঙ্গে রামায়ণ, মহাভারত এবং নানা ধরনের এই যে লোককাহিনী, তাকে অবলম্বন করে এই ধরনের নাটক রচিত হয়। এই পৌরাণিক নাটকের ক্ষেত্রে কিন্তু যাদের নাম বিশেষ করে উল্লেখ করতে হয় যে পৌরাণিক নাটক রচনা করেছেন বাংলা সাহিত্যে, এমন কয়েকজনের নাম উল্লেখ করো, তাহলে প্রথমেই যার নাম আসে তিনি হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্রের সব রকমের নাটকই আছেন, তাকে বাংলার গ্যারিক বলা হয় এবং 73টি নাটক রচনা করেছেন। শুধু নাটক রচনা করেছেন তাই নয়, তিনি নাট্য প্রযোজনা, নাট্য পরিচালনা, অভিনয় এবং অভিনেতা অভিনেত্রী সংগ্রহ, এমনকি থিয়েটার তৈরি করা এবং জাতীয় থিয়েটার, ন্যাশনাল থিয়েটার 1872 সালে যে প্রস্তুত করা, সেসব দিক দিয়ে অর্থাৎ নাটক আলোচনা করলে গিরিশ ঘোষের নাটক বা গিরিশ ঘোষ অবশ্যই আসে। এবং আমরা আরও গিরিশ ঘোষকে বিশেষ করে মনে রাখি এই জন্য যে তিনি স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকেও এই নাটকের যে পাদপ্রদীপের এখানে তিনি আলোকিত করেছেন, তাকে নিয়ে এসেছিলেন এবং সেই নাটকের বিষয়টি তখনকার দিনে জনসমাজে হীন রুচির বলে মনে হতো, কিন্তু তাকে তিনি একটা উচ্চ কোটিতে স্থাপন করেছেন। সুতরাং এইভাবে আমরা বলবো পৌরাণিক নাটক। পৌরাণিক নাটকের প্রথম পৌরাণিক বাংলা নাটক কী? সেটা হচ্ছে তারাচরণ শিকদারের ভদ্রার্জুন। এটি হচ্ছে প্রথম। এরপর আছে মধুসূদনের কৃষ্ণকুমারী, এরপর আসবে ডিএল রায়ের সীতা, পাশানি। এভাবে পৌরাণিক নাটকের আবার সেই প্রশ্নগুলো করতে পারি আমরা, পৌরাণিক নাটক কাকে বলে, এর বৈশিষ্ট্য কী, এসব ছোটো ছোটো প্রশ্ন 2 নম্বরের জন্য আমাদের করতে হবে। এরপর আসবে যে পর্যায়টি, তার নাম হচ্ছে রূপক বা সাংকেতিক। এই রূপক এবং সাংকেতিক এই শব্দ দুটোর মধ্যে একটু লক্ষ্য করতে হবে। রূপক হচ্ছে অভেদত্বের রূপক, অর্থাৎ উপমেয় এবং উপমানের অভেদ কল্পনা করা হয় রূপকে। আর সংকেত হচ্ছে গিয়ে সেটি একটু অন্য রকমের, একটু আলাদা হয়। রূপককে আমরা বলি অ্যালিগরি, অর্থাৎ সেখানে রূপের যে বিষয়টি সেখানে উঠে আসে। এবং এই রূপক নাটকের বৈশিষ্ট্য কী এবং সাংকেতিক নাটকের সঙ্গে রূপক নাটকের পার্থক্য কী, যদি রূপক নাটকের বলে কয়েকটি উদাহরণ দাও, তাহলে রবীন্দ্রনাথ হচ্ছে সবথেকে উল্লেখযোগ্য। এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন রূপক নাটক আছে, তার মধ্যে হচ্ছে শারদোৎসব, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী, রথের রশি, তাসের দেশ। আর যদি আমাদের বলে যে সাংকেতিক নাটক বলতে কি বোঝায়, তাহলে সাংকেতিকের বিষয়টা হচ্ছে সেখানে একটা সংকেতকে অবলম্বন করে সেই নাটকটি রূপায়িত হয় এবং লেখকের যে বা নাট্যকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি চরিতার্থ হয়। এবং বাংলা নাটকের যে রূপক এবং সাংকেতিক নাটকের সবথেকে যিনি দৃঢ়
নাট্যকার এবং যার সবথেকে ভাণ্ডার বেশি তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আসবে অ্যাবসার্ড। এই অ্যাবসার্ড ড্রামা বা অ্যাবসার্ড নাটক, এই নাটক সম্পর্কে বিস্তারিত আলোচনা। এর মধ্যে আমাদের প্রথমে আসবে অ্যাবসার্ড শব্দটি কোন বিষয়ে প্রযোজ্য, তাহলে বলতে হবে নাটক বিষয়ে প্রযোজ্য। অ্যাবসার্ড নাটকটিকে বাংলায় কি বলে? এটাকে বাংলায় বলে উদ্ভট নাটক। আর এই নাটকের অ্যাবসার্ড নাটকের যদি পাশ্চাত্য উদাহরণ দাও, পাশ্চাত্যের অর্থাৎ অন্য জায়গায়, অর্থাৎ যেখানে হচ্ছে গিয়ে পশ্চিম, অর্থাৎ এটা হচ্ছে প্রাচ্য অর্থাৎ পাশ্চাত্য, সে পাশ্চাত্যের দিক দিয়ে আলবেয়ার কামি তাঁর যে বিখ্যাত নাটক দ্য আউটসাইডার, এইটা হচ্ছে গিয়ে একটা পাশ্চাত্যের উদাহরণ। এছাড়াও অ্যাবসার্ড নাটক বললেই বাংলা সাহিত্যের যার নাম মনে পড়ে, তিনি শতবর্ষে আজকে পদার্পণ করেছেন, তিনি হচ্ছেন বাদল সরকার। আজ বাদল দিনে সেই বাদল সরকারের কথাও আমরা তুলে ধরতে পারি। বাদল সরকারের বিখ্যাত অ্যাবসার্ড ড্রামা হলো এবং ইন্দ্রজিৎ। এই এবং ইন্দ্রজিৎ এটি শুধু উদাহরণ নয়, এ সম্পর্কে একটু সামান্য জেনে নেওয়া খুবই উচিত। সেখানে তিন বন্ধু, অমল, বিমল, কমল, তিন বন্ধু, এরা একই রকম। আর আছে মানসী বলে একটি মেয়ে। তাহলে তিনটি অভিনেতা, অমল, বিমল, কমল, আর একজন অভিনেত্রী, সে হচ্ছে গিয়ে মানসী। এরা বিভিন্ন চরিত্রে রূপায়িত হচ্ছে, বারবার যাচ্ছে, এবং মানে সে একই জেরাম টু জেরাম, অর্থাৎ কেউ হয়তো দেখা গেল ছেলের অভিনয় করছে, সে আবার পরে বাবার অভিনয় করছে, এইভাবে যাচ্ছে। মানসীও তাই, কখনো হচ্ছে সে নায়িকার অভিনয় করছে, কখনো সে দেখা যাচ্ছে ছাত্রীর অভিনয় করছে, কখনো মায়ের অভিনয় করছে, আবার কখনো মাসির অভিনয় করছে। কিন্তু এই চরিত্রগুলো টাইপ ক্যারেক্টার, অর্থাৎ আমাদের যে প্রতিদিনের জীবনযাত্রার যে একঘেয়েমি, তাদের এক একটি রূপ হচ্ছে অমল, বিমল, কমল এবং মানসী। কিন্তু এবং ইন্দ্রজিৎ ক্যারেক্টারটা কিন্তু একটু আলাদা, সে হচ্ছে বেখাপ্পা। এই বেখাপ্পা মানুষের নাটক হচ্ছে অ্যাবসার্ড ড্রামার যে এবং ইন্দ্রজিৎ, বাদল সরকার। এছাড়াও পাশ্চাত্য নাট্যকারদের মধ্যে অ্যালবেয়ার কামুর নাম ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে। এছাড়াও জিয়া জেনে, অ্যালফ্রেড জারি ইত্যাদি। এছাড়াও আমরা আসবে যে এই যে অ্যাবসার্ড ড্রামা সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, এগুলো সব আমাদের আলোচনার মধ্যে আসতে পারে। এবং সেক্ষেত্রে এই কামু যে অ্যাবসার্ড ড্রামার যে রূপকার পাশ্চাত্যের, তার একটি সংজ্ঞা কিন্তু এ প্রসঙ্গে তুলে ধরা যেতে পারে। সেই সংজ্ঞাটি এরকম: দ্য ইউনিভার্স দ্যাট এ সার্টেন ডিসক্রাইব of illusion of light. Man feels a stranger. He is an irremediable exile. This discover between man and his life, the actor and his setting truly constitutes the feelings of অ্যাবসার্ডিটি। অর্থাৎ এখানে কি বিষয়টা রয়েছে সময়, যে সময়টা চলছে সেই সময়ের আবেদন, এবং সেখানে কি হচ্ছে মানুষের মধ্যে যে পরিবর্তন হয়েছে, মানুষের সব কিছুতে যেমন একটা অসন্তোষ, মানুষের মধ্যে শ্রদ্ধার অভাব, মানুষের মধ্যে অবাস্তব ভাবনা চিন্তা এবং বাস্তব বোধ বিবর্জিত যে মানুষ, তাদের সম্পর্কেই এই অ্যাবসার্ড ড্রামা রচিত হয়েছে। এরপরে আসতে পারে যে বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ ছাড়াও আর একটি অ্যাবসার্ড ড্রামা বা উদ্ভট নাটকের নাম লেখো, তখন হচ্ছে বাকি ইতিহাস। এছাড়াও তার অনেকগুলোই রয়েছে, বিশেষ করে একটি পাশ্চাত্য নাটকের নাম হচ্ছে ডাইনোসরাস। এই ডাইনোসরাসেও একটি দৃশ্য আছে, সে দৃশ্যটা এইরকম যে মানুষগুলো স্টেজে উঠছে এবং যখন স্টেজ থেকে অভিনয় করার পরে সে ফিরে আসছে, তখন প্রত্যেকে গন্ডার হয়ে যাচ্ছে। এই গন্ডার অর্থাৎ মানুষের যে সেন্সিটিভিটি, অর্থাৎ তাদের যে অনুভূতি, সে অনুভূতিগুলো আস্তে আস্তে
নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের এই চামড়া যাকে বলে মোটা হয়ে যাওয়া, অর্থাৎ এই যে মানুষের প্রতি মানুষের যে ভাবনা, মানুষের প্রতি যে অনুরাগ, মানুষের প্রতি যে মমত্ববোধ, এইগুলো যখন হারিয়ে যাচ্ছে তখন সে গন্ডারে পরিণত হচ্ছে। এবার আসছে নাটকের আরেকটি পর্যায়, তার নাম হচ্ছে একাঙ্ক নাটক। যেমন আমরা দেখেছি যে গল্প, তারপর উপন্যাস, এবং উপন্যাসের শেষে এলো কি না ছোট গল্প। ছোট গল্প মানে কিন্তু ওই রকমের কোনো একটা বড় গল্পকে ছেটে ছুটে ছোটো করা নয়, এটা একটা লজিক থাকে। যেমন ছোট গল্পের একটা ফর্মুলা রবীন্দ্রনাথ যেমন দিয়েছেন, তেমনি পাশ্চাত্যেও ফর্মুলা আছে যে এরকম, দ্য শর্ট স্টোরি মাস্ট কন্টেন ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইনফর্মিং আইডিয়া অ্যান্ড দ্যাট দিস আইডিয়া মাস্ট বি ওয়ার্ক আউট টু ইটস লজিক্যাল কনক্লুশন। ঠিক এভাবেই আমরা একাঙ্ক নাটকেরও একটা সংজ্ঞা এইভাবে দেওয়া যেতে পারে। অ্যান ওয়ান অ্যাক্ট প্লে ডিলস উইথ এ সিঙ্গল dominant dramatic situation and aims at producing a single effect. Since the play is to be acted in a short space of time, the greatest artistic unity and economy are essential to success. অর্থাৎ পৃথিবীতে অনেক ঘটনা থাকে, সেই ঘটনার মধ্যে একটি ঘটনাকে নিয়ে এসে উপস্থাপিত করা, এবং আমরা সেই রবীন্দ্রনাথের কথাই বলি, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইল না শেষ। অর্থাৎ এর একটা বুলসাই ল্যান্টার্নের মতো, এটা হচ্ছে বিন্দুর মধ্যে সিন্ধুকে উপভোগ করা। তাই এই ধরনের নাটকের উদাহরণ দাও, যেমন আসবে তেমনি আসবে। একাঙ্ক নাটক কাকে বলে? এখানে একটা ছোট একটি অঙ্কের মধ্যেই নাটক তৈরি হবে। এর উদাহরণ হচ্ছে বিখ্যাত নাট্যকার বাংলা সাহিত্যের আধুনিককালের বিজন ভট্টাচার্য, তাঁর আগুন, জবানবন্দি, এবং মনোরঞ্জন ভট্টাচার্যের হোমিওপ্যাথি, উৎপল দত্তের ঘুম নেই। এবং এই যে নাটকগুলি এর আবার বড় প্রশ্ন হিসাবে আসতে পারে, সেই বড় প্রশ্নের মধ্যে তখন আসবে সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য লেখো, এবং এই নাটকের ব্যাপক উদাহরণ চাইতেই পারে, এবং সেই উদাহরণগুলো আমাদের এখান থেকে আমরা যেগুলো দিলাম তার মধ্যে থেকেই দেওয়া যাবে। এবং প্রহসন, আমরা ইতোমধ্যেই প্রহসন নিয়ে আমরা আলোচনা করেছি, তবুও কিছু প্রশ্ন প্রহসন সম্পর্কে থেকে যেতে পারে। এইবার সেই প্রহসন বলতে হবে বাংলা নাটকের সার্থক প্রহসন রচয়িতা এবং প্রথম সার্থক প্রহসন রচয়িতা কে? তাহলে তিনি হচ্ছেন মধুসূদন দত্ত। তার নাটক দুটির নাম মনে রাখতে হবে, একটির নাম হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, অপরটি হচ্ছে একেই কি বলে সভ্যতা। একদিকে হচ্ছে ভণ্ড সমাজপতিদের ব্যবহার, অন্যদিকে যুব সম্প্রদায়ের যে লাম্পট্য এবং তাদের যে চরিত্রের যে অবনমন, তাকে নিয়ে তিনি এই নাটক রচনা করেছেন। এছাড়াও প্রহসন নাটকের বহু উদাহরণ বাংলা সাহিত্যে রয়েছে। আর আসবে যে প্রহসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? ফার্স, এটা বলতে হবে। এবং এই ফার্স বা প্রহসন এর বাংলার উদাহরণের ক্ষেত্রে আমরা বহু যে উদাহরণের কথা বললাম তার মধ্যে দীনবন্ধু মিত্রের সধবার একাদশী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অলিকবাবু বা এমন কর্ম আর করব না, দ্বিজেন্দ্রলাল রায় যিনি বাংলা নাটকের ক্ষেত্রে একজন দক্ষ নাট্যকার, তার পৌরাণিক নাটক যেমন আছে তেমনি সামাজিক নাটক আছে, তেমনি ঐতিহাসিক নাটক আছে, ঠিক তেমনই একইভাবে তিনি প্রহসনও রচনা করেছেন। তাঁর বিখ্যাত প্রহসনগুলির মধ্যে কল্কি অবতার বিখ্যাত, এবং অমৃতলাল বসুর তাজ্জব ব্যাপার, এই নাটকগুলোকে আমাদের উদাহরণ হিসাবে তুলে ধরতে হবে। এর বৈশিষ্ট্য হিসাবেও আসবে যে এর বৈশিষ্ট্যগুলি কি কি। সেই বৈশিষ্ট্য বলতে গেলে আমাদের এ প্রসঙ্গে আমাদের একটি কোটেশন মনে রাখতে হবে। সে কোটেশন এরকম: দ্য টাইপ অফ ড্রামা সাপটেড উইথ লাভ, লো হিউমার অ্যান্ড এক্সট্রা ভ্যাগান্ট উইট। তাহলে এই যে আমার নাটক, এই যে প্রহসন কথা বলতে গেলে যেটা আসে সেটা হচ্ছে হাস্যরস
এই হচ্ছে মূল উপাদান। প্রহসন নাটকের মূল সুর বা মূল রস হচ্ছে হাস্যরস। এই হাস্যরসের হাসি যে 5 রকমের রয়েছে, স্যাটায়ার, হিউমার, উইট, ফান, ফলোয়ার, এই ব্যাপারগুলোকে এখানে কিন্তু উপস্থাপিত করা হয়। সুতরাং প্রহসন বললেই আমাদের ব্যঙ্গাত্মক, প্রহসন মানে হচ্ছে ব্যঙ্গাত্মক, সমাজের যে বিকৃতি, সেই বিকৃতিকে তুলে ধরা। সেই বিকৃতি তুলে ধরার ক্ষেত্রে দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ, এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত এই ধরনের নাটক তারা রচনা করেছেন। এবং এই নাটকের ক্ষেত্রে বাস্তব জীবনটাকে তুলে ধরা হয়, এবং যে জীবনের মধ্যে শুধু রয়েছে কি না বিকৃতি, এবং যার মধ্যে দিয়ে কোনো রকমের কোনো আগামী দিনের উন্নতি আশা করা যায় না। এছাড়া রবীন্দ্রনাথের যখন আলোচনা করি আমরা রবীন্দ্রনাথ বিষয়ে, তার যেমন রূপকাঙ্ক্ষিক আলোচনা করেছি, সেইভাবে আমরা তার গীতিনাটক, তার নৃত্যনাটক, তার যে বিশেষ করে কাব্যনাটক, কাব্যনাট্য এবং নাট্যকাব্য, এসব ব্যাপারেও কিন্তু উদাহরণ চাইবে। এই উদাহরণগুলোর মধ্যে আমাদের যদি বলে গীতিনাটকের উদাহরণ দাও রবীন্দ্রনাথের, তাহলে রুদ্রচণ্ড। রবীন্দ্রনাথের যে সেই যে গীতিনাট্য, তার যে বৈশিষ্ট্য, সেগুলোকেও আমাদের বলে দিতে হবে, যেখানে গীত অর্থাৎ সঙ্গীত হচ্ছে প্রধান। এবার আছে নৃত্যনাট্য, তার একটি নৃত্যনাট্যের উদাহরণ দাও। সেই নৃত্যনাট্যের উদাহরণ হচ্ছে শ্যামা এবং চণ্ডালিকা, দুটোই বলা যেতে পারে। এবং এখানে হচ্ছে নাচ হচ্ছে প্রধান, এর বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নাচ। এরপর আছে কাব্যনাট্য, অর্থাৎ কাব্যনাট্য মানে এখানে কাব্যের ভাগটা প্রধান, এখানে নাটক কিন্তু অপ্রধান, গৌণ। সেই কাব্যনাট্যের, রবীন্দ্রনাথের যে কাব্যনাট্য, সেই কাব্যনাট্যের কথা এখানে উল্লেখ করতে হবে। এবং এখানে দ্বিজেন্দ্রলাল রায়েরও কাব্যনাট্য আছে পাশানি। সে পাশানিটা একটু কাব্যনাট্য, যদিও পাশানিকে আমরা পৌরাণিক নাটক নামেও উল্লেখ করি, তবুও এই নাটকের মধ্যে দিয়ে কিন্তু কাব্যের ভাগটা প্রাধান্য লাভ করেছে। এছাড়াও রয়েছে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, এর মধ্যেও কাব্য নাটক প্রকাশ পেয়েছে। এই কাব্যনাট্যের পরেও আমাদের আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে নাট্যকাব্য, অর্থাৎ যেখানে নাটকের ভাগটা প্রধান। নাট্যকাব্যের মধ্যে নাটকের ভাগ প্রধান এবং সেখানে কাব্যের ভাগ হচ্ছে অপ্রধান। গান্ধারীর আবেদন একটি বিখ্যাত নাট্যকাব্য। এইভাবে উদাহরণ সহযোগে নাটকের যে সংরূপ, সেই সংরূপের আমরা দ্বিতীয় পর্বটি এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সকলে ভালো থাকবে।